জলে গজিয়ে ওঠা পানার ওপর ডাকতে থাকা ঝিঝির ডাক শুনতে শুনতে শরীর যেন ঝিমঝিম করছিল বকুল মাঝির। বয়স হয়েছে বকুল মাঝির, চোখ আর কান দুটোই তার কমজোরি হয়ে পড়েছে। একটা ছোট ডিঙি নৌকার ওপর গ্যাঁট হয়ে বসেছিল বুড়ো মাঝি। হাতের বিড়িতে একটা টান দিয়ে সে তাকালো পেতে রাখা ছিপের দিকে। ফাতনায় কোনো নড়নচড়ন নেই, চারিদিকের কালো অন্ধকারের মতোই ওটাও একেবারে স্থির হয়ে আছে বহুক্ষণ। তার থেকে একটু দূরেই প্রায় কোমর সমান জলে দাঁড়িয়ে জাল ছুঁড়ে ছুঁড়ে মাছ ধরছিল গৌরাঙ্গ আর ঢ্যাপস। ঢ্যাপস হাতের জালটাকে একটা কোষে টান মেরে তুলে একরকম চমক খেলো যেন। সে ভয়ে ভয়ে গৌরাঙ্গকে ডাক দিল, ও গৌরাঙ্গ, এই দেখো পেয়েছি। গৌরাঙ্গ এ কথায় হাতের জালটা কাঁধে তুলে ঢ্যাপসের জালের দিকে তাকালো। তাদের ডিঙির আবছা আলোয় জালের মধ্যে নড়াচড়া বুঝতে পারল সে। ঢ্যাপসের জালের মধ্যে জড়িয়ে আছে কুচকুচে কালো একটা লম্বা মাছ। ঘন কালো চকচকে শরীরে যেন বিদ্যুৎ খেলা করছে তার। মাছটার কিছুই নয়, একটা বিশাল আকারের শিঙি মাছ। কিন্তু এ যে সাধারণ নয় তাতে কোনো সন্দেহ নেই, কারণ অন্যান্য মাছের মতো এ মাছের চোখ স্বচ্ছ নয়, এর চোখ দুটো জলজলে লাল। তুই ঠিক জানিস এটাই সেই মাছ যার কথা বকুল জ্যাঠা বলেছে? তাই তো মনে হচ্ছে। চলো বুড়োর কাছে নিয়ে তো যাই, দেখি না কি বলে। দাঁড়া, আর একবার দেখে নি। গত 7 দিন ধরে এই পানা জলায় জাল ফেলে ফেলে যে মাছই ধরছি, বুড়ো একবারও না দেখে মুখের ওপর ছুঁড়ে ফেলে দিচ্ছে। আচ্ছা, তোর কি মনে হয় এই বকুল মাছি সত্যি বলছে? ঢ্যাপস কোনো উত্তর না দিয়ে জাল জড়ানো মাছটা চোখের সামনে ধরে একবার মন দিয়ে দেখল। তারপর গৌরাঙ্গর দিকে তাকিয়ে বলল, কি জানি ভাই, তবে বকুল মাঝি তো বহুকাল এই জলায় মাছ ধরছে। এই জলার অনেক রহস্যই ওই বুড়ো জানে। এই এই হতভাগা দুটো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব্য গপ্প দিচ্ছিস? বলি আজ রাতও কি এখানে কাটিয়ে মানে মানে কেটে পড়ার তাল করছিস নাকি? কি করছিস ওখানে? গৌরাঙ্গ আর ঢ্যাপস বুড়োর চিৎকার শুনে একরকম থতমত খেয়েই হাতের জাল দুটো সামলে চলল ডিঙির দিকে। জল থেকে ডিঙিতে উঠে বকুল মাঝির সামনে জালটা ঝপ করে ফেলে দিল ঢ্যাপস। জালের দিকে তাকিয়ে মাঝির মুখটা উজ্জ্বল হয়ে উঠল, ফোঁকলা দাঁতে হেসে উঠল সে, ঠিক যেন কোনো প্রেতাত্মা। এই তো, এই তো, আমি জানতাম তোদের দিয়েই হবে। এই তো, এই মাঝখানায় তো আমার দরকার ছিল। এবার বস। এই গৌরাঙ্গ, দাঁড় টান, দাঁড় টান। গৌরাঙ্গ দাঁড়টা জলে ফেলল, আর সাথে সাথে আরও কিছু একটা জলে লাফিয়ে পড়ার শব্দ হলো। তারা তিনজনেই চমকে জলার এদিক ওদিক দেখতে লাগলো। মিটমিটে আলোয় যতদূর চোখ যায় আঁধার জমে আছে। পানাগুলোর ওপর জোনাকির আলোগুলো আরও ভীতি ধরাচ্ছে ওদের মনে। কিসের শব্দ হলো? ও বকুল জ্যাঠা, কিসের শব্দ হলো বলো দেখি? ও কিছু না, মাছ খাই মারছে মনে হয়। ও কিছু না, তুই নৌকো টান দে। বকুল বুড়োর কথা শেষ হতেই নৌকোটা একবার তুলে উঠল, যেন কোনো কিছুতে এসে ধাক্কা মারল নৌকোর গায়ে। ঢ্যাপস নৌকো থেকে গলা বাড়িয়ে নিচের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে গাঢ় সবুজ কোনো একটা কিছুকে স্যাঁত করে সরে যেতে দেখলো সে জলের তলায়। ও ওটা কি ছিল? ওটা কি ছিল? ও বকুল জ্যাঠা, কি বিপদের মধ্যে এনে ফেললে গো আমাদের। বকুল বুড়ো একটা আঙুল তুলে ঠোঁটে লাগিয়ে ওদের দুজনকে একবার চুপ করতে বলল। তারপর চারিদিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে খুব ফিসফিস করে বলে উঠল, ঘাবড়াসনি, চলে গেছে। আরে আমি আছি তো, কোনো ভয় নেই। আর এত ভয় পেলে? বকুল মাঝির কথা শেষ হতে পারল না। সবুজ একটা বিকট আকার কিছু লাফ দিয়ে উঠে এলো নৌকোর ওপর। তার ঠিক সামনেই বসেছিল ঢ্যাপস। ওকে সাবধান হবার সুযোগ না দিয়ে ঝাঁপিয়ে পড়ে তার মাথাটা ছিঁড়ে নিয়ে লাফ দিয়ে পড়ল জিপটা জলে। ঢ্যাপসার মুন্ডহীন দেহটা অর্ধেক গিয়ে পড়ল জলের মধ্যে। কয়েক মুহূর্তের মধ্যে জল লাল হয়ে গেল। বকুল মাঝি
মাছখানা এক হাতে চেপে ধরে ভয়ে ভয়ে চারিদিকে দেখছিল। শিঙি মাছটা ততক্ষণে প্রবল ঝাঁপাঝাঁপি শুরু করেছে। এই এই বেটা অকম্মার ঠেকি, বসে না থেকে ডাঁট টানা শুরু কর। বাঁচতে চাইলে টান। গৌরাঙ্গ ভয়ে পাথর হয়ে গিয়েছিল, কিন্তু প্রাণের ভয় তারও আছে। কোনো কথা না বলে নৌকোর দাঁড়টা সে জলে ফেলল। ভয়ে কাঁপতে কাঁপতে গৌরাঙ্গ দাঁড় বাইছিল। ঢ্যাপসের দেহটা তেমনই পড়ে আছে নৌকোর একদিকে, আর ওদের দুজনের মাঝখানে সেই মাছখানা এক হাতে নৌকোর পাটাতনে চেপে ধরে বিড়ি টানছে একভাবে বকুল মাঝি, যেন ঢ্যাপসের মৃত্যুটা কোনো ব্যাপারই না তার কাছে। ভয় পাস না রে বেটা, যা বলছি করে যা। আমার কাজ হয়ে গেলে ওই ঢ্যাঁপসাকে আবার বাঁচিয়ে তুলবো আমি। ততদিন ওর শরীরটাকে জলার কাদার মধ্যে পুঁতে রাখলেই চলবে, বুঝলি? এখন কোষের দাঁড় টান দেখি। কি কি বলছো বকুল জ্যাঠা? ঢ্যাপসের বউকে আমি কি জবাব দেব? আর ওর মাথাটা, সেটা তো জলের তলায়। যা বলছি তাই কর, বুঝলি? নইলে গ্রামে ফিরে সবাইকে বলে দেবো তুই টাকার লোভে ঢ্যাপসকে খুন করেছিস। এই কাজে নামার আগেই তো আমি তোদের বলেছিলাম এই কাজে প্রাণের ঝুঁকি আছে। এখন মুখ বন্ধ করে দাঁড় টান দে, বুঝলি? গৌরাঙ্গ মুখ বন্ধ করে দাঁড় টানতে লাগলো। কথাটা ভুল নয়, এই সাতবেড়ে গ্রামের সবাই জানে বকুল মাঝি একেবারে সুবিধের মানুষ নয়। ভূত পেরেত এই সব নিয়েই তার কারবার। সপ্তাহখানেক আগে যখন এই বকুল বুড়ো ওদের এই পানাজলা থেকে লাল চোখের বিশাল আকারের শিঙি মাছ ধরে দিতে বলেছিল, তখন কিছুই বুঝতে পারেনি ওরা। কিন্তু যখন সেই মাছ ধরে দিতে পারলে ওদের গুণ করা জাল উপহার দেবে বলেছিল এই বকুল মাঝি, তখন ওরা দুজন লোভ সামলাতে পারেনি। গুণ করা জালে মাছ ধরলে সারা জীবন অভাব থাকবে না আর তাদের, এটাই মনে হয়েছিল বারবার। এসব কথা ভাবতে ভাবতেই ওদের ছোট ডিঙিটা এসে ঠেকলো পাড়ে। কাদায় নৌকোটা ঠেকতেই একটা সরসর করে শব্দ কানে এলো ওদের। গৌরাঙ্গ ভয়ে ভয়ে অন্ধকারে যতদূর চোখ যায় দেখবার চেষ্টা করলো। ও বকুল জ্যাঠা, আমাদের পিছু নিয়েছে মনে হচ্ছে। ওটা কি ছিল? আমায় বলো, আমার যে হাত পা চলছে না গো। বলছি তো আমি থাকতে কোনো ভয় নেই। এখন চুপচাপ ঢ্যাপসের দেহটা একটা কাপড়ে মুড়ে ওই ওই পাড়ের ঢিপিটার কাছে নিয়ে চল। গৌরাঙ্গ কথায় কিছুই করল না, শুধু ভয়ে ভয়ে চারিদিকে তাকিয়ে কিছু একটা যেন খুঁজতে লাগলো। ঠিক তখনই দূরে কাদার মধ্যে তাকে আবার দেখতে পেল সে। একটা ঠ্যাঙা কোনো কিছু যেন দাঁড়িয়ে আছে। ওটা যে মানুষ নয় তাতে কোনো সন্দেহ নেই, কারণ কোনো পৃথিবীর মানুষ অত লম্বা হয় না। কি রে, কথা কানে যাচ্ছে না বুঝি? ওদিকে দেখিস না। যা বলছি কর জলদি। এই মাছখানা বেঁচে থাকতে থাকতে আমায় আমার কাজ সারতে হবে। জলদি কর হতভাগা। গৌরাঙ্গ যেন জাঁতা করে আটকা পড়েছিল। সে কোনো কথা না বলে ঢ্যাপসের দেহটা কাপড়ে মুড়ে পাঁজা কোলা করে তুলে ধরল। বকুল মাঝির হাতের আলোয় পথ দেখতে দেখতে দুজনে কাদার মধ্যে অতি কষ্টে গিয়ে দাঁড়ালো সেই বিশাল ঢিবিটার কাছে। এই নে কোদাল, আমি সঙ্গেই এনেছিলাম। এবার জলদি খড়, তাড়াতাড়ি কর। গৌরাঙ্গর সামনে ঝপ করে কোমর থেকে কোদালটা ফেলে দিল বকুল মাঝি। গৌরাঙ্গ যেন এই দৃশ্য দেখে চমকে উঠল। তার একবার মনে হলো বকুল মাঝি কি আগে থেকেই তৈরি হয়ে এসেছিল। সে কোনো কথা না বলে নরম কাদা থেকে কোদালটা মাথার ওপর তুলে নিয়ে মাটি খুঁড়তে শুরু করলো। নরম কাদা খুঁড়তে সময় লাগলো না। কয়েকটা কোপ মারতেই এক চাঙড় কাদা যেন সরে গেল। ফাঁপা অংশের ওপর থেকে যেন একটা ঢাকনা সরে গেল হঠাৎ।
গৌরাঙ্গ বিস্ফারিত চোখে দেখল সেখানে শোয়ানো আছে আরো দুটো কঙ্কাল। তাদের মধ্যে একটার মাথা নেই। এ কি বকুল জ্যাঠা, এখানে তো আরো দুটো কঙ্কাল। বকুল জ্যাঠা। বকুল মাঝির মুখের দিকে তাকালো গৌরাঙ্গ। তার মুখটা যেন আলোতে পিশাচের মতো দেখাচ্ছে। সেই মুখে রাগ, বিরক্তি আর ঘৃণা একই সাথে ফুটে উঠেছে। তো তাতে হয়েছেটা কি? তুই গর্ত কর না রে শালা। না, আমি আর গর্ত করব না যতক্ষণ না তুমি বলছো এখানে কি হচ্ছে। বকুল মাঝি রাগে গড় করে উঠল। হাতের লণ্ঠনটা একদিকে নামিয়ে রাখলো বুড়োটা। এমন সময় কাছেই কোথাও ঝপঝপ করে একটা শব্দ হলো, যেন কাদার মধ্যে কেউ দৌড়চ্ছে। এই পানা জলার পাড়ে এই সময় কেউ আসবে না। গৌরাঙ্গ ভয়ে ভয়ে হাতের কুড়ুলটা একদিকে ফেলে দিয়ে চারিদিকে দেখতে লাগলো। জলার ঠিক পাড়ে আধো আলো আধো অন্ধকারে গৌরাঙ্গ শব্দের উৎসকে দেখতে পেল। লম্বা ঠিক মানুষের মতো দেহাকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে সে। কিন্তু প্রাণীটার মুখের দিকে চোখ পড়তেই শরীর যেন হিম হয়ে গেল গৌরাঙ্গর। জীবটার মুখটা যেন ঠিক একটা বিশাল মাছের মুখ। মানুষের মুখের আদল থাকলেও মুখটায় ছুরির ফলার মতো দাঁতের সারি। বিভৎস এক কদাকার জীব। এ যে এই পৃথিবীর কোনো জীবন্ত প্রাণী নয় তার বলে দিতে হয় না। এই প্রাণীর সারা দেহে মাছের মতো আঁশ আর শ্যাওলা গজিয়েছে। হঠাৎ একটা জ্বলন্ত কাঠের টুকরো ঝপ করে এসে পড়ল জীবটার সামনে। প্রবল একটা চিৎকার করে জীবটা দু হাতে মুখ ঢেকে দৌড়ে গেল পানা জলার দিকে। জলার ঠিক কাছে গিয়েই প্রাণীটা লাফ দিয়ে পড়ল জলের মধ্যে। কদাকার প্রাণীটার চিৎকারের মধ্যে ঢ্যাপসের গলার শব্দও যেন মিশেছিল। গৌরাঙ্গের পা দুটো কেঁপে যাচ্ছিল এই দৃশ্য দেখে। এমন সময় সপাটে তার মাথার ঠিক পিছনে কোদালের একটা ঘা এসে পড়ল। পড়ে থাকা কোদালটা হাতে তুলে গৌরাঙ্গের মাথায় বসিয়ে দিয়েছিল বকুল বুড়োই। মাথায় ঘা খেয়ে চোখ বুজে আস্তে আস্তে গৌরাঙ্গ বকুল মাঝির পিশাচের মতো হাসি মাখা মুখটা দেখতে পেল। সাতবেড়ের এই পানা জলার ওপর যেন মৃত্যুর শীতলতা নেমে এসেছে। একটু পরেই একটা প্রবল ঝড় উঠবে যেন কোথাও। ঠিক তেমনই নিস্তব্ধতা চারিদিকে। আগুন জ্বলার পটপট শব্দে চোখ খুলল গৌরাঙ্গ। একটা পোড়া গন্ধ ধক করে এসে নাকে লাগলো তার। চোখ খুলতেই ব্যথায় মুখটা বেঁকে গেল তার। তার দু হাত মাথার ওপর বাঁধা, আর একটা পাও বাঁধা আছে মোটা গাছের কাণ্ডে। পানা জলার ধারে এই বাজ পড়া গাছটা বহুকাল ধরেই দাঁড়িয়ে আছে। গৌরাঙ্গকে এমন কায়দাতেই বাঁধা যে তার একটা পা বাইরে বাতাসে ঝুলে আছে। আহ আহ কে আছো? কে আছো? বাঁচাও, বাঁচাও, কে আছো? চুপ, একেবারে মুখ বন্ধ রাখ। বকুল মাঝির ঝাঁঝালো ধমকানিতে এবার তার দিকে চোখ গেল গৌরাঙ্গর। খালি গায়ে বুড়োটা হাঁটু মুড়ে বসে আছে। তার সামনে তীব্র আগুনের লেলিহান শিখা, আর সেই আগুনে ঝলসে যাচ্ছে সেই কালো কুচকুচে শিঙি মাছটা। বুড়োর সামনে একটা লম্বা ছোড়াও গাঁথা আছে মাটিতে। কি চাও তুমি? আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না। আমাকে ছেড়ে দাও। না, তোকে ছাড়লে আমার এতদিনের সাজ সরঞ্জাম আবার একবার ভণ্ডুল হয়ে যাবে। তোকে ছাড়লে তো চলবে না। গৌরাঙ্গ কিছুই বুঝতে পারল না। একটা সত্যি কথা হঠাৎই এমন সময় মনে পড়ল তার। বকুল বুড়োকে ভয় দেখানোর জন্য তাই সে তাড়াতাড়ি বলে উঠল, দেখো, আমি যদি বাড়ি না ফিরি তো তবে তবে কিন্তু অন্য জেলেরা তোমার বাড়িতে গিয়ে চড়াও হবে। কাল সকালবেলা গ্রামের অন্য জেলেদের সাথে আমার আর ঢ্যাঁপসের শহরে যাবার কথা আছে, বুঝলে? আমায় ছেড়ে দাও, আমি কাউকে বলবো না। আমি বলে দেবো সবাইকে ঢ্যাঁপস শহরে চলে গেছে। আমায় ছেড়ে দাও।
তোর ওসব কথায় আমার কিচ্ছু যায় আসে না রে। আজ যে তোরা আমার সাথে এসেছিস সেটা কে জানলো কে জানলো না তাতে আমি ভয় পাই না। আজ এই পানা চলার মেছো পিশাচটাকে আমি বধ করব, আর ওকে বধ করতে পারলেই 50 বছর বয়স কমে যাবে আমার। তখন আর আমায় চিনছে কে? কি বলছো তুমি বকুল জ্যাঠা? আমায় ছেড়ে দাও দয়া করে। চুপ, ছেড়ে দাও। আহ, লোভ তো তোদেরও কম নয়, তবে হ্যাঁ, তোদের মতো লোভী গরিব ছেলেগুলোই তো আমার ভরসা। সব বলছি তোকে, দাঁড়া, মাছটা একটু ঘুরিয়ে দি। যেন খুব স্বাভাবিক একটা কথা বলতে যাচ্ছে, সেভাবেই আগুনের ওপর ঝলসাতে থাকা মাছটা ঘুরিয়ে দিল বকুল মাঝি। তীব্র মোটকা মাছ পড়া গন্ধে ভরে গেল চারিদিক। বেশ, এবার শোন, আমার বয়স কত বলে মনে হয় বল দেখি? 80-85 নাকি? শোন, আমার বয়স প্রায় 300 বছর, বুঝলি? 300। কি অবাক হচ্ছিস নাকি? আরো অবাক হবি, দাঁড়া। কথাটা বলে বকুল মাঝি মাটিতে গাঁথা ছোড়াটা তুলে নিল, আর একটা বেঁটে কেউটে সাপের মতোই উঠে দাঁড়ালো। মুখে একটা কুটিল কুতকুতে হাসি হাসতে হাসতে মাঝি এসে দাঁড়ালো একেবারে গৌরাঙ্গের সামনে। তারপর তাকে অবাক করে দিয়ে হাতের ছুরি দিয়ে ছপ করে একটা কোপ বসিয়ে দিল গৌরাঙ্গের ঝুলতে থাকা পাখানায়। আহ 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 ও গৌরাঙ্গের ব্যথার চিৎকারে বকুল মাঝির মুখের হাসিটা আরো চওড়া হলো। তার পেছনে জ্বলতে থাকা আগুনের ছটায় তাকেই দেখে যেন মনে হলো সাক্ষাৎ একটা নরপিশাচ। চিল্লা বেটা, আরো চিল্লা। যত চিল্লাবি তত জলদি ওই মেছো পিশাচটা আবার ডাঙায় উঠে আসবে। ডাঙায় ওই পিশাচটার গায়ের জোর অনেক কমে যায়। আহ আমাকে ছেড়ে দাও, তোমার দুটি পায়ে পড়ি বকুল জ্যাঠা, আমাকে ছেড়ে দাও। দূর পাগলা, আমার পায়ে পড়বি কি করে? তোর তো দুটো হাতি বাঁধা। যাই হোক, শোন যা বলছিলাম। গৌরাঙ্গকে খোঁচা মেরে কথাটা বলে সতর্ক চোখে একবার জলার দিকে দেখল বকুল মাঝি, তারপর বলতে শুরু করলো। আমার কবে জন্ম হয়েছিল আমার মনে নেই, তবে কালা জাদু আর কাপালিক বিদ্যে শেখার বড় শখ ছিল আমার। শ্মশানে কালতন্ত্র চর্চা করে রপ্ত করেছিলাম সেই বিদ্যে। এই গ্রাম বাংলায় বহু পিশাচ ভূত প্রেত ডামরের বসবাস। তাদের ধরে ধরে ওই মন্তর পড়া ছুরি দিয়ে আমি বধ করি। এটাই আমার গুরুর শিখিয়ে দেওয়া বিদ্যে। এতে আমার শক্তি বৃদ্ধি হয়, আমি আমার যৌবন কাল ধরে রাখি। বুঝলি? কথাগুলো শুনে গৌরঙ্গের মাথাটা যেন টাল খেয়ে গেল একবার। এই বকুল মাঝি যে সাক্ষাৎ শয়তানের দূত। তার পা থেকে রক্ত ঝরছে একভাবে, সেজন্যই হয়তো আরো বেশি ঝিমিয়ে পড়ছে সে। তোদের মতো গরিব মাঝিদের গুণ করা চাল দেবার টোপ দিয়ে তোদের দিয়ে ধরাই আমি এই লাল চোখের শিঙি মাছ। এই মাছ ওই মেছো পিশাচগুলোর মূল খাদ্য। আগের বড় এই কালো শিঙি মাছ ধরাবার জন্য তোদের মতো দুটো বলদকে নিয়ে আমি এসেছিলাম এখানে। একেবারেই মেদা মার্কা লোক ছিল দুজনে। দুজনেই মরল ওই মেছো পিশাচটার হাতে। যত সব। আবার একটা ঝপ ঝপ করে শব্দ হলো কাদার মধ্যে। বকুল মাঝি চমকে সেদিকে তাকালো। এই পানা জলায় বহু মেছো পিশাচ আছে, বুঝলি? ওই ওই সে আসছে।
তুই মর এবার, মর। এ কথা বলেই বকুল মাঝি এই বুড়ো বয়সেও একরকম লাফিয়ে লাফিয়ে গিয়ে ঢুকলো ঠিক টিভিটার পেছনে। এরপর আবার সব চুপ, কোথাও কোনো শব্দ নেই। গৌরাঙ্গ শুধু দেখতে পেল দূরে একটা কালো লম্বা দেহ বাতাসে যেন গন্ধ শুকতে শুকতে এদিকেই আসছে। হঠাৎ প্রাণীটা দৌড়ে গেল কাদার মধ্যে একদিকে ঝপঝপ করে। তারপর আবার সব চুপ। কয়েক মিনিট কেটে গেল। গৌরাঙ্গ ভয়ে কাঠ হয়ে চারিদিকে দেখছিল। মাছ পোড়ার বিশ্রী গন্ধে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হচ্ছিল তার। এমন সময় ঝুলতে থাকা পায়ের কাটা জায়গাটা হঠাৎ চিনচিন করে উঠল গৌরাঙ্গর। আহ 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 মাগো আহ! অস্ফুট একটা চিৎকার করে গৌরাঙ্গ ভয়ে ভয়ে তাকালো পায়ের দিকে। দেখলো তার পায়ের রক্ত একভাবে চেটে খাচ্ছে সেই কদাকার বিভৎস মেছো পিশাচটা। করাতের মতো দাঁতে ঘষা লাগছিল তার পায়ে। আহ আহ বাঁচাও বাঁচাও বাঁচাও! পিশাচটা এই চিৎকারে আরও উৎসাহ পেয়ে রক্ত খেতে লাগলো গৌরাঙ্গের। গৌরাঙ্গ প্রাণ ভয়ে চিৎকার করেই চলল একভাবে। হঠাৎ মুখে রে রে শব্দ করে বকুল মাঝি দৌড়ে বেরিয়ে এলো টিভির পেছন থেকে। তার মুখে এক ভয়ানক লোভের ছাপ। মেছো পিশাচটা তাকে দেখতে পেয়েই একটা চিৎকার করে লাফ দিয়ে গিয়ে পড়ল তার ওপর, যেন পুরনো কোনো হিসাব সে বুঝে নিতে চায়। ঝাঁপিয়ে পড়ে এক কামড়ে তার ঘাড় ধরে তুলে ধরল শূন্যের দিকে। চাঁদের আলোয় বকুল মাঝির দেহটা দু একবার ছটফট করতে দেখল গৌরাঙ্গ। কয়েক মুহূর্তের মধ্যেই এক মরণ কামড়ে বকুল মাঝির দেহ থেকে তার মাথাখানা আলাদা করে ফেলল পিশাচটা। ঝপ করে দেহটা এসে পড়ল কাদায়। আকাশের দিকে একটা বিশাল রাগের চিৎকার ছুড়ে দিল মেছো পিশাচটা। আজ সে এই খেলায় আর শিকার নয়, দৈবের ফেরে হয়ে উঠেছে নিজেই এক শিকারী। আবার চোখ বুজে আসছিল গৌরাঙ্গের। চোখের ওপর কালো একটা পর্দা নামতে নামতেই সে দেখল লম্বা ছায়াটা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে পানা জলার দিকে। ঝপাস করে একটা শব্দ হলো কিছুক্ষণ পর। গৌরাঙ্গ ততক্ষণে বেহুঁশ হয়ে পড়েছে। সকালবেলা যখন চোখ খুলল গৌরাঙ্গ, দেখল একটা নৌকার ছইতে হেলান দিয়ে বসে আছে সে। সারা রাত এই পানা জলার দিকে কেউ না এলেও সকালবেলায় জেলের দল এখান থেকেই তাকে উদ্ধার করেছে। গৌরাঙ্গ দেখল নৌকোর উল্টো দিকে দুটো মাথাহীন দেহ কাপড় দিয়ে ঢাকা। মাঝিরা নৌকো টানতে টানতে কি বিভৎস কাণ্ড ঘটেছে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল। তাদের মাথায় কিছুই ঢুকছে না। গৌরাঙ্গ পানা জলার কালো জলের দিকে তাকালো একবার। তার পায়ে চরম ব্যথা। রৌদ্রের আলোয় সে দেখল একটা কালো চকচকে বিদ্যুতের মতো বিশাল কালো মাছ লাফ দিয়ে উঠে আবার জলে গিয়ে পড়ল। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্প। আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।